লিটন টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাহমিদা শম্পা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ফাইন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আ ম স আরিফিন সিদ্দিক এবং দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। শুরু করতে চাই রিয়াজউদ্দিন আহমেদ আপনাকে দিয়ে। খালেদা জিয়ার বিদেশে যাবার যে আবেদনটি সরকারের কাছে ছিল সেটি নাকচ করে দেওয়া হয়েছে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চূড়ান্তভাবে। যেটি জানতে চাইব যে সরকার তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন তার বাড়িতে থেকে বা সুবিধা মতো জায়গায়। সেটি যদি তিনি নির্বাহী আদেশে সরকার করে থাকে তাহলে এই বিদেশ যাবার ব্যাপারটি কেন আদালতে পাঠালেন? তো আইনের ব্যাখ্যা, মানে এটা ওই কাজল সাহেব ভালো বলতে পারে, আমরা তো আইনজ্ঞ নই। আইনের যে কথা সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে বা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এটা হলো একটা আইনি জটিলতা। একজন কনভিক্টেড আসামি বাইরে যেতে পারে কিনা আইন মন্ত্রণালয় বলছে পারে না। তো না পারলে বাকি যেটা থাকে এটা হলো আদালতে যাওয়া, যে কোর্ট ওনাকে সাজা দিয়েছিল সেই কোর্টে যাওয়া, অথবা মানবিক দিক থেকে এটা পুনর্বিবেচনা। এই দুইটা দিক বিবেচনা করা যেতে পারে। এছাড়া আইনে কি পথ আছে এটা কাজল সাহেব বলতে পারবেন, ওনার কাছ থেকে আমরা শুনি। আর বাকি জিনিসটা হলো ওনার চিকিৎসার ব্যাপারে এটা মানবিক আবেদন করা হয়েছে, সেটা সব আইনের উদ্দেশ্যে মানবিকতা যদি কনসিডারেশনে নেওয়া হয় তাহলে অনেক আইনই সেই মানবিকতার কাছে পর্যদস্ত হয়ে যাবে। বিএনপির তরফ থেকে সুযোগ আছে কিনা, বিএনপির তরফ থেকে তো বারবার বলা হয় যে আসলে সরকারের সদিচ্ছার কথা, আইনের জটিলতা বা সদিচ্ছার কথা না, আমি বলছি মানবিকতার কথা। না, বিএনপির তরফ থেকে বলছি, দলের তরফ বা তার খালেদা জিয়ার তরফ থেকে যেটি বারবার বলা হয় যে সরকারের সদিচ্ছা চাইলেই আসলে যদি থাকে সবকিছু সম্ভব। আপনিও সেটি মনে করেন কিনা? আইনের যে কোনো আইন তো মানুষের জন্যই হয়। সেটা সরকার যদি চায়, প্রেসিডেন্ট যদি চায়, রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে যদি চায়, কোনো কিছু অসম্ভব নয়। সেটা সম্ভব হতে পারে, কিন্তু এটা এখন আইনগতভাবে দেখতে গেলে এটা হচ্ছে না, করা যাচ্ছে না। আইনের বাইরে কি পথ আছে সেটা মানে কাজল সাহেব বলতে পারবেন। আমরা তাহলে তার কাছ থেকেই শুনে আসি, মোশাররফ হোসেন কাজলের কাছ থেকে তাহলে শুনে নেই যে খালেদা জিয়ার তরফ থেকে যেই আবেদনটি করা হয়েছে চিকিৎসার জন্য দেশের বাইরে যাবার, আর কি কি পথ আসলে এখন খোলা আছে? জি, ধন্যবাদ আপনাদেরকে। দুজন বিজ্ঞ জন, আমাদের দেশের দুজন সুধী ব্যক্তিত্ব আপনার অনুষ্ঠানে আছেন, তারা খুব ভালো বলবেন। আইনের বিষয়টা হচ্ছে এই দেখেন, গত 12টা বছর আইনি লড়াই করে বেগম খালেদা জিয়া দুটো মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন এবং এক্ষেত্রে বলা যায় যে বেগম খালেদা জিয়া একটি মামলায় তারাও জজ কোর্টে সাজাপ্রাপ্ত হওয়ার পর উচ্চতর আদালত হিসেবে হাইকোর্ট ডিভিশন আমাদের দেশের যে আইন, সেখানে তারা শুনানি করেছেন এবং সেখানে তার সাজা বৃদ্ধি হয়েছে। এখন রয়েছে তার জন্য উচ্চতর আদালত, যেটা সুপ্রিম কোর্ট, সেটা রয়েছে আর কি। এখন বেগম খালেদা জিয়া মাননীয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ, সেখানে এই বিষয়টি ফাইনাল সিদ্ধান্ত উপনীত হবেন মাননীয় বিচারকগণ শুনানি সাপেক্ষে, যে তার সাজার কি থাকবে কি থাকবে না। এখন একটাতে 10 বছর আর একটিতে 5 বছর সাজা তিনি ভোগ করছেন। এমত অবস্থায় বেগম খালেদা জিয়াকে হাসপাতালে তাকে রাখা হয়েছিল, আপনারা জানেন। সেটা একটা মানবিক বিষয় ছিল আর কি, যে তিনি অসুস্থ অথবা তার চিকিৎসার প্রয়োজন। এবং তারপরে দেখা গেল যে গত বছর করোনাকালীন সময়ে 401 ধারায় তার পরিবারের পক্ষ থেকে যে আবেদন করেছিল, ফৌজদারি কার্যবিধিতে সরকারের একটা ক্ষমতা আছে,
আদালতের যে ক্ষমতা আছে সেটা তো ইনহেরেন্ট ক্ষমতা, আদালতের ক্ষমতার ব্যাপারে তো কোনো কিছু বলা যাবে না, সেটা হলো আদালত সবকিছুই করতে পারেন। তো আদালতে তারা গিয়েছিল, জামিন চেয়েছিল, উচ্চতর আদালত থেকে আরম্ভ করে হাইকোর্ট ডিভিশন পর্যন্ত তারা কোনো আদালতেই এই বিষয়ে তারা আইনি লড়াই করে কোনো কিছু করতে পারেন নাই। কারণ আপনি জানেন যে দুটো অপরাধ তার বেগম খালেদা জিয়ার জন্য এসেছে, সেগুলি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে দীর্ঘদিন আইনি লড়াই করে চূড়ান্ত ভাবে সাজাপ্রাপ্ত তিনি, যদিও এখনো হন্যে উচ্চতর আদালত থেকে, পরপর দুটি আদালত থেকে তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন। তো সেই উচ্চতর আদালতে, মাননীয় উচ্চতর আদালতে তাদের সকল আবেদন নামঞ্জুর হওয়ার পর তারা দেখলেন যে তাদের চিকিৎসা বা অন্য কোনো বিষয়ে সরকার বাহাদুরের কাছে তারা আবেদন করেছেন, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তারা আবেদন করেছেন। এবং আপনারা একটা ধারা বর্তমান বাংলাদেশে শুনতে পাচ্ছেন, ফৌজদারি কার্যবিধির 401 ধারা। সেই 401 ধারাটা হচ্ছে যে কোনো আসামির সাজাকে, দণ্ডকে স্থগিত রাখা। তার মানে দণ্ড মাপ নয়, কিন্তু বেগম খালেদা জিয়াকে যদি দণ্ড মাপ করতে হয় উচ্চতর আদালতে তাকে খালাস পেতে হবে, অথবা সরকার বাহাদুরের কাছে তাকে ক্ষমা প্রার্থনা করতে হবে। মোশাররফ হোসেন কাজল, এই বিষয়গুলো আপনার কাছে আরো শুনবো, তবে এই মুহূর্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফিং করছেন, আমরা সেই ব্রিফিংটি সরাসরি শুনে আসতে চাই। বেটার, এবং তিনি এখন অক্সিজেন ছাড়াই রুম এয়ারে আপনার উনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এবং সেখানে তার খুব একটা অসুবিধা হচ্ছে না। কিন্তু এখনও তার যে লাংস এবং পেটে যে আপনার একটা পানি আসছিল, সেটার জন্য কিন্তু টিউব লাগানো আছে, এবং সেটা ডাক্তাররা বলছেন যে এটা আপনার পোস্ট কোভিড যে কমপ্লিকেশন, সেই কমপ্লিকেশনগুলো তার এখনও পুরো মাত্রাই আছে। তবে আল্লাহর কাছে অশেষ রহমত যে এখন তিনি সাইনিং সাম ইমপ্রুভমেন্টস কিছু শো করছেন আর কি, কিছু লক্ষণ দেখা যাচ্ছে যে ইমপ্রুভমেন্টের আছে আর কি। আরেকটা জিনিস তো আপনি নিজেই জেনেছেন, সরকারের দিক থেকে অর্থাৎ সরকার পরিবারের আবেদনকে নাকচ করে দিয়েছে। আপনারা শুরু থেকেই একেবারে প্রশ্নটা যেভাবে করি যে বেগম খালেদাকে হেঁটে গিয়েছিলেন সুস্থ মানুষ কারাগারও চিকিৎসা হয় নাই, সুস্থেও চিকিৎসা হয় নাই, বাইরে বের হওয়ার পরে করোনাগারও চিকিৎসা হয় নাই, করোনা আক্রান্ত হওয়ার পর আপনারা যখন চিকিৎসার জন্য বিদেশে নিতে চাইছেন, সেই সময় সরকার এক ধরনের মানবিকতার কথা বলে শেষ মুহূর্তে এসে আবার নাকচ করে দিলেন। খালেদা জিয়ার কিছু হলে তার দায়িত্ব কে নিবে? এই সিদ্ধান্তে আমরা নিঃসন্দেহে অত্যন্ত হতাশ এবং ক্ষুব্ধ, এবং এ কথা অত্যন্ত সত্য কথা যে একটা মিথ্যা মামলা সাজিয়ে তাকে যে আপনার সাজা দেওয়া হয়েছে, এর মূল উদ্দেশ্যটাই ছিল যে খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। এটা আজকের বিষয় না, 1/11 থেকে এটা শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় তাকে এবং তার দলের সব শীর্ষ নেতাদের বিরুদ্ধে এই ধরনের মামলা নিয়ে আসা হয়েছে, এবং দেশের প্রায় 35 লক্ষ মানুষের বিরুদ্ধে এইভাবে মামলা দিয়ে পুরো দলকেই রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার যে চক্রান্ত চলছে, সবচেয়ে বড় চক্রান্ত চলছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, এই জন্যে যে তিনি হচ্ছেন সবচেয়ে জনপ্রিয় নেতা, এবং এই দেশের কোটি কোটি মানুষের তিনি স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের প্রতীক। তিনি এই যে ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিজমের বিরুদ্ধে তিনি লড়াই করার জন্যে যখন শুরু করেছেন, তাদের বিরুদ্ধে যখনই আপনি আন্দোলন শুরু করেছেন, তখনই তাকে এইভাবে গত নির্বাচনের পূর্বে তাকে মিথ্যা মামলায় সাজিয়ে তাকে অন্তরীণ করা হয়েছে। এবং আজ পর্যন্ত তার যে সুচিকিৎসা, যেটাকে আমরা সবসময় বলি, আমরা বহুবার আপনাদের সামনে এসেছি, আমরা সরকারকেও বলেছি, আমরা হোম মিনিস্টার সাহেবের কাছেও গিয়েছিলাম, স্ট্যান্ডিং কমিটির সদস্যরা, তার সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য একবার নয় দুবার আমরা গিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যখন তাকে পিজি হাসপাতালে শিফট করা হলো, তারপরেও তার সেই সুচিকিৎসা হয়নি। এবং যখন করোনা আক্রান্ত হয়েছে দেশ, যখন গোটা জাতি আপনার করোনায় ভয়ে ভীত হয়ে উঠেছে, তখন তাকে ওই মুহূর্তে তাকে তার পরিবার যখন আবেদন করেছে তাকে আপনার মুক্তির জন্যে, তখন তারা তাকে সরিয়ে বাসায় থাকার জন্য সাজায় স্থগিত করেছে, যেটা আমরা মনে করি যে কোনো মতেই
আপনার খুব বেশি উপকার তার জন্য করা হয় নাই। আজকে তিনি করোনায় আক্রান্ত হওয়ার পরে যে চিকিৎসা তিনি এখানে নিচ্ছেন, এই চিকিৎসা ডাক্তাররাই বলেছেন যে এই চিকিৎসা যথেষ্ট নয়, কারণ তার যে করোনা পরবর্তী যে সমস্ত কমপ্লিকেশনস এখন দেখা দিচ্ছে, এটা তার বয়সে এবং তার যে রোগগুলো আছে সেটা থেকে কিন্তু যথেষ্ট আপনার ঝুঁকির সম্মুখীন আছেন তিনি, এবং তার জীবনও ঝুঁকির সম্মুখীন আছেন। এটা তো খুব পরিষ্কার যে এই সরকার 1/11-এর ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে চান, তারই ফলশ্রুতিতে আজকে এই সিদ্ধান্ত সরকার নিয়েছে। আমরা মনে করি যে এই সিদ্ধান্তের কোনো যুক্তি থাকতে পারে না, কারণ তারা যে কথা বলেছে যে এরকম নজির নেই, নজির তো সরকার সৃষ্টি করেছে অসংখ্য, এবং এই বিষয়টা তো শুধু মানবিক কারণে নয়, রাজনৈতিক কারণেও এটা অত্যন্ত জরুরি। এই জন্যে যে শি ওয়াজ এক্স প্রাইম মিনিস্টার ফর 3 টার্মস, 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, সবচেয়ে জনপ্রিয় নেতা, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত তার যে অবদান, এই অবদান অস্বীকার করবার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। দুর্ভাগ্য আমাদের যে আজকে সরকার ঠিক তাদের যে প্রতিহিংসামূলক যে রাজনীতি, সেই রাজনীতিকে চরিতার্থ করতেই তারা এখন এই ধরনের সিদ্ধান্ত দিচ্ছেন। আপনারা দেখুন এখানে যে ধারাতে তাকে তারা আপনার এই সাজা স্থগিত করেছে, ওই ধারাতেই কিন্তু তাকে বিদেশে যাওয়া বা একেবারেই সাজা দণ্ড মকুব করার যথেষ্ট পরিমাণ সুযোগ সেই আইনের মধ্যে দেওয়া আছে। তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনের আসামিকে বাইরে পাঠিয়ে দিতে পারেন, মাফ করে দিতে পারেন, কিন্তু একজন পপুলার পলিটিক্যাল লিডার এবং এই দেশের স্বাধীনতার যুদ্ধ, গণতন্ত্রের যুদ্ধের সঙ্গে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, তার জন্য তাদের কোনো মানবতা কাজ করে না। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং সমসাময়িক সব বিষয় নিয়ে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি ছিলাম সেখানে। মোশাররফ হোসেন কাজল, নিশ্চয়ই আপনিও শুনছিলেন, তিনি এইমাত্র একটি কথা বললেন যে যেই ধারাতে 401 ধারা, যেটি বলছিলেন যে গত কয়েকদিন ধরে দেশে বেশ এই ধারাটির কথা আলোচিত হচ্ছে, সেই ধারাতে যে সাজা স্থগিত করা হয়েছে, সেই ধারাটিটি কি তার ভাষ্যমতে যে বিদেশে পাঠানো সম্ভব ছিল, আসলে কতটা সম্ভব ছিল? ফৌজদারি কার্যবিধির যে 401 ধারাতে, এটা শুধুমাত্র দণ্ডকে স্থগিত করে কিছু একটা সুবিধা দেওয়া যায়, দণ্ডটাকে স্থগিত করে কিছু একটা সুবিধা দেওয়া যেতে পারে, যেমন প্যারোলে অনেক সময় কিছু ছাড়া হয়, অথবা ইমার্জেন্সি জরুরি ভিত্তিতে ওই মুহূর্তে একজন আসামির জন্য বা তার পরিবারের জন্য কিছু প্রয়োজন, সরকার সেগুলি করে থাকেন। এখানে বেগম খালেদা জিয়াকে দণ্ডবিধির 401 ধারায় দণ্ডকে স্থগিত করে তাকে নিজ বাড়িতে রেখে যে সুযোগ দেওয়া হয়েছে, এটা একটা বিরল বিষয়। জনাব কাজল, এই জায়গাটিতে আমি আরেকটি প্রশ্ন করতে চাইবো, আইনে কোথাও কি বলা আছে যে এই যে 401 ধারা, যেটি আসলে সরকার প্রয়োগ করতে পারে তার নির্বাহী ক্ষমতা বলে, এটি কি একজন আসামির ক্ষেত্রে বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে একটিবারই ব্যবহার করা যাবে, নাকি সরকার আসলে তার ইচ্ছা অনুযায়ী আবারও ব্যবহার, যদি খালেদা জিয়ার প্রসঙ্গেই জানতে চাই, ধারাটি যদি আবারও সরকার ব্যবহার করতে চায় সেই সুযোগ আছে কিনা? কারণ তার খালেদা জিয়ার আইনজীবীদের পক্ষ থেকে কিন্তু আজকে একটা আবেদন করা হয়েছে, আপনি নিশ্চয়ই শুনেছেন, যে মানবিকভাবে আইনের ব্যাখ্যার আবেদন তারা জানিয়েছেন। তার মানে 401-কে কি শুধু একটিবারই ব্যবহার করা যাবে, না চাইলে আরো পরিবেশ পরিস্থিতি বিবেচনায় আরো বারবার করা যাবে? আমি একটু ভালো জবাব দিই, কঠোর জবাব এখন আমি দিতে চাচ্ছি না, আমি একটু ভালো জবাব দিচ্ছি। সেটা হচ্ছে, দেখেন, ওই পক্ষের আইনজীবী যারা আছেন তারা যে বিষয়গুলি বলছেন সেটা তাদের ব্যাপার এবং তারা তাদের মতো করেই বলছেন। তা আমি দুর্নীতি দমন কমিশনের আইনজীবী হিসাবে এবং ফৌজদারি কার্যবিধির বিষয় হিসাবে আইনের যে বিষয়টা আছে সেটা যদি আমি বলি, সেটা আপনি দয়া করে একটু শুনেন। সেটা হচ্ছে এই, যেখানে শুধুমাত্র দণ্ড স্থগিত করার বিষয় আছে, এটা সরকারের একটা ক্ষমতা আছে, সরকার দণ্ড স্থগিত করতে পারেন। তো দণ্ড স্থগিত করে বেগম খালেদা জিয়াকে সুযোগ অলরেডি দেওয়া হয়েছে। এখন দণ্ড স্থগিত করে সুযোগ দেওয়ার পর এখন বেগম খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা আবার বলছেন যে দণ্ড তো স্থগিত করেছেন, এখন আপনি এক কাজ করেন, ওনাকে বিদেশ পাঠিয়ে দেন। তো বিদেশ পাঠাবেন কিসের জন্য? চিকিৎসার জন্য। তো আইনের যে গতি, আইনের যে স্পিরিট, ফৌজদারি কার্যবিধির যে আইনটা যে কারণে তৈরি করা হয়েছে, লেজিসলেচার যে আইনটা যে কারণে তৈরি করেছেন, সেটা এখন এক্সেপশন। যদি ওনারা এরকম কোনো কিছু বলেন তো আর তো কোনো জবাব নেই। এখন যেগুলো বলছেন এগুলো আইনের
ভাষায় ঠিক হচ্ছে কিনা আমি জানি না, তবে আমরা বলবো যে আইনের ভাষায় এগুলির সুযোগ নেই। কারণ দেখেন, এই দীর্ঘদিনের আপনার অভিজ্ঞতা থেকে অথবা বিজ্ঞ দুজন মাননীয় আছেন, তারা তাদের অভিজ্ঞতা থেকে বলতে পারবেন কি, ওনাদের কোনো জানা আছে কিনা যে এই ধরনের জেলখানার থেকে আসামি বের করে জেলখানার আসামি তার দণ্ড স্থগিত করে বাংলাদেশে কাউকে এরকম সুযোগ দেওয়া হয়েছে যে যিনি বাড়িতে চিকিৎসা নিচ্ছেন অথবা বাড়িতে তিনি থাকছেন, এখন তাকে আবার অন্যান্য যে বিদেশ চলে যাওয়ার জন্য তাকে সুযোগ দেওয়া হবে। তাহলে এইরকম কোনো কিছু করতে হলে বাংলাদেশের 16 কোটি মানুষ, তারা তো সবাই, আইন তো তার নিজস্ব গতিতে চলবে, এবং আইনের যে স্পিরিটটা সেটা যদি তারা এই কথাগুলি তারা যদি যে মাননীয় আদালতে বলেন, তো মাননীয় আদালত কি করবেন সেটা আমরা জানি না। আমরা মনে করি মাননীয় আদালতে এই কথাই বলবো যে এই ধরনের কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, আমি একটু আগে একটা ব্রিফিং শুনছিলাম, বিজ্ঞ ব্যক্তিত্বের উনি ব্রিফিং করছিলেন। সেই ব্রিফিং থেকে আমার কাছে মনে হলো যে তিনি যেগুলো বলছেন তার মতো করে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, ওগুলোর কথা আমি কোনো কিছু বলতে চাই না। আমি শুধু বলবো যে আইনের দৃষ্টিতে তিনি একজন দণ্ডিত আসামি, তিনি দণ্ড ভোগ করছিলেন। এখন তার সামনে আসলে দুটো পথ খোলা আছে, যে একটি যেটি আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে আইনের আদালতে যাওয়া, এবং হচ্ছে যে জি আমরা একটা মিনিট, আদালতের যে বিষয়টি, আদালতে যদি সিদ্ধান্তের জন্য যদি যাওয়া হয়, তা আদালতের সিদ্ধান্তের জন্য তিনি দণ্ডিত হয়েছেন। আদালতে যদি যাওয়া হয় তো মাননীয় আদালতে তার জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে। এখন মাননীয় আদালত থেকে তারা সরে যেয়ে তারা সরকারের কাছে গিয়েছেন। তো সরকারের কাছে যাওয়ার পর সরকার বাহাদুর তার জন্য যেটুকু করেছেন তার চেয়ে তার করার কোনো সুযোগ নেই। কারণ দেখেন, আমাদের কাছে, আমরা দুর্নীতি দমন কমিশন, আমাদের কাছে আমরা হলাম মামলার বাদী, আমরা সাক্ষ্য প্রমাণ হাজির করেছি। আমরা জনাব কাজল, আমরা আবারও ফিরবো, একটি বিরতি থেকে ঘুরে আসতে চাই, নিশ্চয়ই আমরা ফিরবো, এবং ফিরে নিশ্চয়ই জনাব আরেফিন সিদ্দিক আপনার কাছ থেকেও শুনবো। তবে একটি বিরতি থেকে ঘুরে আসতে চাই, সময় হয়েছে নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে আজ আছেন রিয়াজউদ্দিন আহমেদ, অধ্যাপক ডক্টর আরেফিন সিদ্দিক এবং মোশাররফ হোসেন কাজল। জনাব আরেফিন সিদ্দিক, আপনার কাছ থেকে এবার শুনতে চাইব, নিশ্চয়ই আগের অংশে আলোচনা শুনেছেন বাকি দুজন বক্তার কথা, আইনের ব্যাখ্যাও এরই মধ্যে আমাদের কাছে বলছিলেন মোশাররফ হোসেন কাজল। আপনার কাছে যেটি জানতে চাইব, খালেদা জিয়ার আইনজীবীরা এরই মধ্যে তাদের আবেদন নাকচ হয়ে যাওয়ার পরে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া তারা বলেছে। তার মধ্যে একটি কথা বলেছে যে কোনো কারণে যদি খালেদা জিয়ার কোনো ধরনের অঘটন ঘটে থাকে তাহলে তার দায় আসলে সরকারকে নিতে হবে। এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাইব। ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে আমাদের দুজন সহ আলোচক যে কথাগুলো বললেন তার সূত্র ধরেই বলছি। তবে এখানে যেটি প্রথমে বলে নেওয়া ভালো, যে বিষয়টি কিন্তু মূলত আইনগত, আইনি দিক আছে, আর একই সাথে এটা চিকিৎসা সংক্রান্ত বিষয়, চিকিৎসকদের একটা মূল্যায়ন, মন্তব্য, এটাও আমাদের বোঝা দরকার আছে। একটু আগে জনাব মোশাররফ হোসেন কাজল যে আইনি ব্যাখ্যা, আইনি বক্তব্য রাখলেন, আমরা সেখানে বিষয়টা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আমি মনে করি যে আইনের বিষয় আইনিভাবেই এগিয়ে যাওয়া উচিত। ইতিমধ্যেই সরকারের থেকেও বলা হয়েছে ওনারা আদালতে যেতে পারেন, আদালত থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত নেবেন। আবার একইভাবে একটি দেশের, আমাদের বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন, তিনি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এতে কোনো সন্দেহ নেই। এবং সেই কারণেই সরকারও দেখেন করোনা সংক্রমণ শুরু হওয়ার সাথে সাথে ওনাকে দণ্ড স্থগিত রেখে কারাগার থেকে বাইরে, নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছে। এটা বাংলাদেশে তো আর বহু দণ্ডিত মানুষ কারাগারে আছেন, কিন্তু করোনা সংক্রমণের কারণে এই ধরনের ব্যতিক্রমী সিদ্ধান্ত তো আর কারোর ব্যাপারে নেওয়া হলো। কেন নেওয়া হলো? সরকারের মানবতা দৃষ্টিভঙ্গি আছে, আর একই সাথে ওই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে যে সুযোগটা দেওয়া দরকার সরকারের পক্ষে যতটুকু সম্ভব সেটা দেওয়া হয়েছে। এখন আসেন যে এই যে গত কয়েকদিন যাবৎ গণমাধ্যমে আমরা দেখছি বিদেশে যাওয়ার আবেদন, বিদেশে যেতে দেওয়া হবে কিনা, সরকার কি সিদ্ধান্ত নেবে, এগুলো প্রচুর আলোচনা হচ্ছে। কিন্তু এই আলোচনার সাথে আমি মনে করি যে আমাদের সব প্রথম যেটি জানা দরকার
যে ওনার স্বাস্থ্যের অবস্থা, ওনার হেলথ স্ট্যাটাসটা এখন কি আছে, কোনো মেডিকেল বোর্ড কি গঠিত হয়েছে, তারা কি দেখছে বিষয়গুলো। রাজনৈতিক বক্তব্য শুনছি, একটু আগেও দলের মহাসচিব কথা বললেন, তো তিনি একবার আগে বলছিলেন করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে, হাসপাতালে নেওয়া হলো, এখন বলা হচ্ছে করোনা নেগেটিভ হয়েছে। করোনা নেগেটিভ হওয়া মানে আমরা মনে করি যে একটা স্বস্তির বিষয়, করোনা নেগেটিভ হয়েছে, সুস্থ আছেন, বলা হয়েছে স্থিতিশীল আছে। কিন্তু কি কারণে, কোন জটিলতার কারণে তাকে বিদেশে নেওয়া দরকার, বিদেশে নেওয়াটা এখন কত জরুরি, এই বিষয়গুলো তো চিকিৎসকদের বলা দরকার। ওনার ব্যক্তিগত চিকিৎসক মাঝে মধ্যে দু এক সময় কথা বলেছেন, গণমাধ্যমে আমি দেখেছি, কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন চিকিৎসাধীন থাকেন তখন স্বাভাবিকভাবেই একটি বোর্ড গঠিত, এবং সেটি প্রাইভেট হাসপাতাল হোক, সরকারি হাসপাতাল হোক, সর্বত্রই সেই সুযোগ আছে। এমনকি বেসরকারি হাসপাতালগুলোতেও যখন বোর্ড গঠন করেন, তারা সরকারি হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদেরকেও সেখানে যুক্ত করে এবং সম্মিলিতভাবে তারা, কারণ এখানে তো রোগীর স্বাস্থ্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি কোথায় চিকিৎসা নিবেন, দেশে যাবেন, বিদেশে যাবেন, সরকার কি সিদ্ধান্ত নেবেন সেটা পরের কথা, কিন্তু প্রথম প্রাথমিক দায়িত্ব যেটা, সেটা হলো চিকিৎসকরা বোর্ড গঠন করে তারা একটা মতামত, সেই মতামতটা তো এখনো আমরা জানতে পারলাম। নিশ্চয়ই সেই বিষয়গুলো সামনের দিনগুলোতে হয়তো আমরা পাবো। আরও একটি বিরতির সময় হয়েছে, আমরা বিরতি থেকে ঘুরে আসতে চাই, নিশ্চয়ই আমাদের সঙ্গেই থাকবেন। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে আরও একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। মোশাররফ হোসেন কাজল, আপনাকে দিয়ে এবার এই অংশের আলোচনাটি শুরু করতে চাই। আমাদের একটি বিশেষ প্রতিবেদন ছিল দুর্নীতি দমন কমিশনকে নিয়ে, যেখানে দেখা গিয়েছে যে বিভিন্ন এই সংস্থারই কর্মকর্তারা নানান সময় দুর্নীতির দায়ে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়েছেন, প্রমাণিত তো হয়েছে অবশ্যই। আপনি যেহেতু সংস্থাটির হয়ে বিভিন্ন মামলা পরিচালনা করে থাকেন, আপনার কাছে জানতে চাইব, এই যে সংস্থার ভেতরে যারা কিছু মানুষ আছে দুর্নীতিগ্রস্ত, তাদের কারণে মামলাগুলো পরিচালনা করতে যে কোনো ফাঁক খুঁজে পান কিনা বা কোনো সমস্যায় পড়তে হয় কিনা? দেখেন, এগুলো এক বিচ্ছিন্ন ঘটনা আর কি, ছোটখাটো বিষয় থাকে, অনেক সময় থাকেও না। তো আসলে আমাদের মামলার বিচার তো করেন মাননীয় বিচারক। আমাদের কাছে যে কাগজপত্র থাকে, ডকুমেন্টস থাকে, সেগুলি আমরা উঠাই, আমরা উত্থাপন করি, বিচারের রায় দেন, ফৌজদারি কার্যবিধি, আইন বিধি, রুলস এবং দেশ বিদেশের সকল সবকিছু দেখে আবার তুলনামূলক সবকিছু পর্যালোচনা করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মাননীয় আদালতে বিচার করেন। এগুলা বিচ্ছিন্ন বিষয়, ছোটখাটো বিষয় বলে আমি মনে করি। এগুলা তদন্ত হচ্ছে। আমার মনে হয় কি, দেখেন যে দুর্নীতি দমন কমিশনের অকুতোভয় যে কর্মীগুলি যারা আছেন, যারা দিন রাত কাজ করে আজকে দেশের জন্য, মানুষের জন্য অনেক কাজ করেছেন, অনেক সাফল্য আছে, এবং সেই সাফল্যটাকে দেখা উচিত। এই যেটি বলছিলেন যে বিচ্ছিন্ন ঘটনা, গুটি কয়েক মানুষ, এই সাফল্যগুলো আসলে তাদের জন্যই অনেকটা হয়তো ম্লান হয়ে যায় এই বিষয়ে। আপনার যে সাবজেক্ট দেখেন, এই সাবজেক্ট থেকে শুরু করে আমরা আরেকটা সাবজেক্টে গেলাম, এত সাফল্যটাকে দেখা উচিত। আজকের উন্নয়ন বলেন, আজকে সবকিছু ব্যাপার বলে গেলে সবাই কিন্তু চিন্তার মধ্যেই থাকে যে দুদক আছে, ঠিক আছে, সুতরাং তারা কাজ করছে। তো তার ফাঁক দিয়েও যে ছোটখাটো যে বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটবে না বা ঘটছে না সেটাও না, তবে এটা খুব বড় বিষয়। এই বিষয়ে রিয়াজউদ্দিন আহমেদের কাছ থেকে একটু শুনে আসতে চাইবো যে চেয়ারম্যান এসেছেন এবং কমিশনারগণ আছেন, তারা অন্যান্য কমিটি করে দিয়েছেন এবং মাননীয় চেয়ারম্যান, মাননীয় কমিশনারগণ এই বিষয়গুলি অবহিত হয়েছেন। নিশ্চয়ই এই বিষয়গুলি, এই কমিটির ব্যাপারে আসলে কতটা আশাবাদী রিয়াজউদ্দিন আহমেদ, আপনি যদি বলতেন যে দুর্নীতি দমন কমিশনের মধ্যে এই দুর্নীতি তাড়াবার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি আসলে কতটা এই দুদক থেকে দুর্নীতিকে তাড়াতে পারবে? দুর্নীতি আমি বলবো না, কিছু আমি রিয়াজউদ্দিন আহমেদের কাছ থেকে একটু শুনতে চাইবো, কারণ আমাদের একেবারেই শেষের দিকে চলে এসেছি, সময় খুবই সংক্ষিপ্ত। জি রিয়াজউদ্দিন আহমেদ, আপনি যদি বলতেন। আপনি যা বলেছেন এটা জিনিসটা অত্যন্ত পরিষ্কার। মোশাররফ হোসেন কাজল সাহেব মানে ঘুরিয়ে ফিরিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু দুদকের ভিতরে সরষেতে ভূত এইটা ধরা পড়েছে, এবং দুদকের চেয়ারম্যান নিজেই বলেছেন যে 100 লোকের মতো দণ্ডিত হয়েছে বিভিন্নভাবে, কারো মানে জেল হয়েছে, কারো চাকরি প্রমোশন আটকে দেওয়া হয়েছে, নানান রকম বিচার হয়েছে। তার মধ্যে এই যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, আমি মনে করি উদ্যোগটি ভালো, তবে এটার ফলাফলের উপর নির্ভর করবে ভালো কি মন্দ। এটা যদি এই সর্ষের ভূত তাড়ানো যদি ভালো ওজা যদি থাকে তাহলে ভূত যাবে, না হলে ভূত আরো চেপে বসবে।
কাজেই আমরা আশা করব যে এই বোধ চলে যাবে এবং দুদক একটি স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের দুর্নীতি দমনের ব্যাপারে ভালো অবদান রাখতে পারবে। জনাব আরফিন সিদ্দিক, আপনি এর সাথে কোনো কিছু যুক্ত করতে চান কিনা? যুক্ত করার খুব বেশি কিছু নেই, শুধু এটুকু বলা যে ধরেন বাংলাদেশ 16 কোটি মানুষের একটি দেশ। এই দেশে যদি আমরা নিজেরা সৎ না থাকি, শুধুমাত্র একটা দুর্নীতি দমন কমিশন করে তাদেরকে কিছু ক্ষমতা দিলেই যে দুর্নীতি দমন করা যাবে বা দুর্নীতি রোধ করা যাবে এটি মনে হয় না। তবে এটি ঠিক যে দুর্নীতি আমরা কে না করছি। আমি নিজেকে দিয়ে শুরু করি যে আমি শিক্ষকতায় আছি, দেখতে পাচ্ছি যে এখন শিক্ষকরা কি ধরনের দুর্নীতি করছে, আপনারা করছে, জনপ্রতিনিধিরা করছে। সমাজের সর্বক্ষেত্রে যদি আমরা যারা দায়িত্বপ্রাপ্ত তারা দুর্নীতি করি, দুর্নীতি দমন কমিশন একা কতটুকু দুর্নীতি দূর করতে পারবে। কিন্তু তারপরেও তারা যে উদ্যোগ নিয়েছেন যে দুর্নীতি দমন কমিশনের ভেতরেও তদন্তের নামে বা অন্য কিছু করার নামে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, সেখানে কোনো আপনার কাউকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার জন্য তদন্ত বিলম্বিত করে, যে তথ্যগুলো বিভিন্ন সময় গণমাধ্যমে পায়, তো সেগুলো দেখার দরকার আছে। অতএব সে যে উদ্যোগ নেওয়া হয়েছে আশা করব সেটা সঠিকভাবেই সম্পন্ন হবে এবং একই সাথে আমরা নিজেরা নিজেদেরকে শুদ্ধ করব। জাতির পিতা বঙ্গবন্ধু এই কথাটাই বলেছেন যে আত্মশুদ্ধ জাতি তৈরি করতে হবে আমাদের। নিজেকে নিজে যদি আমরা শুদ্ধ না করি, আমরা আত্মশুদ্ধির পথে না যাই, শুধু একটা দুর্নীতি দমন কমিশনের উপরে দায়িত্ব দিয়ে এই 16 কোটি মানুষের দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব নয়। জি, সেই একই প্রত্যাশা কিন্তু আমাদেরও থাকলো আজকের আয়োজন থেকে। জনাব রিয়াজউদ্দিন আহমেদ, মোশাররফ আরফিন সিদ্দিক এবং মোশাররফ হোসেন কাজল, তিনজনকেই ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। এই ছিল নিটোল টাটা নিবেদিত আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।